ময়মনসিংহ বেটা কাম কইরা কামের বিনিময়ে টিহানি চুরি বাটপারি করে না বুঝছি সেটি তো দেখতেও বুঝছি আবার গায়ের রঙ সাফা এগুলো তো বিয়া দেওয়া যেত না কোন বেটা বিয়া করে দিয়েছে তন্নি তন্নি আমাদের নামের মিল প্লাস আমাদের ফেস মিল মানে সবাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি কিন্তু ময়মনসিংহের বাসা দিয়াই অহনো পর্যন্ত কিন্তু ময়মনসিংহের বাসা দিয়ে আমি ঢাকায় ঢুকায় দুইটা টেন্ডার হয়ে যেতেছি আমার দুইটা বাচ্চা আমার সংসার আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আবার আমার বাবা মা আমি কিন্তু একাধারে সবাইকেই টেক কেয়ার করি জামাই বউ প্রেম করলেই তো প্রেমের মানে শেষ নাই ঠিক না কয়েকটা স্পট আছে এবং এটার লাস্ট স্টেপ হচ্ছে আপনি পার্মানেন্ট ব্লাইন্ড হয়ে যাবেন। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা ইশরাত জাহান পানি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখান থেকে এরকম একটা বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এরকম আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানাবেন, মানে এটা মেনে নিতেও আসলে একটু কিন্তু একটা ব্যাপার কাজ করে আপনার মধ্যে করছে না 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 এটা কেন করবে আমি আপনাকে বলি এই প্রশ্নটার জন্যই কিন্তু আমার ময়মনসিংহের ভাষাতে কাজ করা। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমি তো মফস্বলের মেয়ে নান্দালের মেয়ে ময়মনসিংহ নান্দাল আমার এলাকা তো ওখানে আমি ময়মনসিংহের ভাষাতে কথা বলতাম আমরা যে যেখানে বড় করি তার যেটা অঞ্চল আমরা কিন্তু সেই ভাষাতেই কথা বলি। সো আমি সবসময় ময়মনসিংহের ভাষাতেই কথা বলতাম তো আমাকে একবার মানে আমি অপমানিত হই ময়মনসিংহের ভাষার জন্য তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ওই তখন থেকে আমার ভেতরে একটা জেদ থাকে যে কিছু করলে আমি ময়মনসিংহের ভাষাতেই করব। দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আমি যখন রোকে হলে ছিলাম ওখানে আমাদের ডিবেটিং সোসাইটি ছিল আর ডিবেট করতে আমি পছন্দ করতাম। আমি কিন্তু তর্কে ভালো জিততে পারি সেটা তর্কের খাতিরেই আমি আমার মানে যোগ্যতা দিয়ে জিততে পারি এটা কিন্তু আবার মানে চুপানের না বা ঝগড়া করে না। তো হলে যখন আমার তো এমনি মনে মনে প্ল্যান ছিল যে আমি কিছু করলে আমি সিংহের ভাষাতে করবো যেহেতু আমি কষ্ট পেয়েছি ছোটবেলায় ভাষার জন্য। পরবর্তীতে যখন দেখি আমাদের এখানে ডিবেট হবে একটা তখন আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি তো আমার একটা অফার আসে যে কারণ ক্যাম্পাসে এসেও কিন্তু আমি ময়মনসিংহের ভাষাতেই কথা বলতাম আমার হলেও আমি এভাবে কথা বলতাম শুধুমাত্র অফিসিয়াল যে জায়গাগুলো ছিল সেগুলো ছাড়া সব জায়গাতেই আমি আমার ময়মনসিংহের ভাষাতে ইউজ করতাম। অনেকেই প্রথম অবস্থায় আমাকে নেগেটিভ ভাবে দেখলেও আস্তে 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 কিন্তু সবাই বুঝে গেল যে না একটা মেয়ে আছে তোর মেয়ে ময়মনসিংহের ও কিন্তু ময়মনসিংহের ভাষাতে কথা বলে। তখন ওটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক বড় ভাই একটা প্রোগ্রাম আয়োজন করে যেখানে বরিশাল রংপুর যেটা দিয়ে মেইনলি আমি পরিচিত হই 2017 সালে তখন আমি ফার্স্ট ইয়ার। তারপরে ভাই আমাকে প্রথম যখন সিলেক্ট করে যে ক্যাম্পাস থেকে 7 জনকে নিবে 7টা অঞ্চলে ময়মনসিংহের কাকে নিবে সেই ফার্স্ট ইয়ার কিন্তু আমি সিলেক্ট ভাই আমাকে ফোন করে যে তোর এরকম একটা প্রোগ্রাম আছে ময়মনসিংহের ভাষায় রম্যগীত প্রতি করবি সাথে সাথে মানে এই যে অপরচুনিটিটা আমি পেয়ে গেলাম হ্যাঁ ভাই করবি আর ওইটা দিয়ে কিন্তু আমার ময়মনসিংহের ভাষার যাত্রা শুরু। আর আপনি যেটা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাষা আমি 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 আপনাদেরকে এটা বলবো যে ভাষার জন্য কিন্তু আমার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সময় কিন্তু কোথাও লেখা ছিল না যে এলাকার ভাষায় কথা বলে চান্স পাওয়া যাবে না। আর আমি বরং প্রাউড ফিল করি যে আমি আমার এলাকার ভাষায় কথা বলতে পারি এবং সেই ভাষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা নাম তৈরি হয়েছে বা পুরো বাংলাদেশে এখন নাম সমাকে চিনি আমি ময়মনসিংহের মেয়ে ময়মনসিংহ তরুণী আমার ভাষার জন্যই কিন্তু আমি আজকে আপনারাও ডেকেছেন কিন্তু এই ভাষার জন্য। একদিকে রোকেয়া হলের ছাত্রী তার উপরে হচ্ছে ডিবেটার এবং ময়মনসিংহ সব মিলিয়ে তো ঝগড়া করার জন্য কি একটা প্যাকেজ এইটা কি কখনো ওই যে আমরা যে বলি কাছা মেরে ঝগড়া এটা করা হয়েছে না হ্যাঁ কাছা মেরে ঝগড়া কি আমি বলি ধরেন যে আমরা অনেক মানুষ আছি যাদেরকে সামনে থেকে দেখতে বা আমাদের ফেসের লুকিংটা লাগে এরকম মনে হয় যেন আমরা অনেক ঝগড়াটে বাট আলটিমেটলি যখন আমার সাথে কেউ মিশে তখন সে বুঝতে পারে যে না ওরা উপর থেকে দেখতে অনেক রাগি বাট ভেতরটা ওদের অনেক নরম। আচ্ছা এই নিয়ে একটা প্রশ্ন যে ইশরাত জাহান কর্মী এবং সানবিজ ভাই তল দুইজনে যদি ঝগড়া লাগে কে জিতবে? আমি কেন ঝগড়া লাগবো আপনার সাথে উনি একে তো হচ্ছে আমার এলাকার মানে আপু কিশোরগঞ্জ আমি ময়মনসিংহ নান্দালের পরে পরে কিন্তু কিশোরগঞ্জ আমাকে সবাই খালি যেখানে যাচ্ছি একটা প্রশ্ন করতেছে আপনার দুজন কি ঝগড়া করবে আমরা দুজন কেন ঝগড়া করবো এটা তো প্রশ্নই আসে না। আর উনি হচ্ছে উদ্যোক্তার জায়গাটাতে উনি তো অবশ্যই অনেক সিনিয়র বরং আমি ওনাদেরকে ফলো করি যারা যারা আমার আগে সেক্টরটাতে চলে আসছে আমি তাদেরকে ফলো করি। আর ঝগড়া যেটা বলতেছেন আমাদেরকে দেখতে ঝগড়াতে লাগলে আমার মনে হয় না কোনোদিন দুজনের সাথে ঝগড়া করবো। আর নামের মিলের কারণে সবাই মেনলি আমাকে এই প্রশ্নটা করে আমাকে কেউ করে কিনা জানি না আমি ফেস করছি উদ্যোক্তা হওয়ার পর থেকে এই প্রশ্নটাই আমি ফেস করছি তন্নি আমাদের নামের মিল প্লাস আমাদের ফেস মিল মানে সবাই
এইটাই বলতেছে, আমি জানি না কেন একদম না, অনেকটা মিল আছে মনে হচ্ছে যে সবাই মরণ বলে ছাড়া না, এরকম একটা এইটাই বলতেছে সবাই, বাট না আসলে হ্যাঁ। আমাদের মধ্যে এরকম কোনো কিছুই না। আর এরকম ঝগড়াও যেন ভবিষ্যতে কোনোদিন না হয়, আমি সেই চেষ্টাটাই করবো। আপনি হচ্ছে ঠিক জনি ভিকে বিয়ে করার আগে, মানে আপনার মাস্টারকে বিয়ে করার আগে হচ্ছে দুইটা প্রেম করেছিলেন। ওই প্রেম দুইটা এটা কিন্তু চলে আমি যাবে, কাউকে চলে বলি না। গেল, কোনো ঝগড়ার কোনো না ব্যাপার না ছিল না না। না, এটা আমি বলি, আচ্ছা কাউকে তো বলিনি, এখানে বলি। এটা হয়েছে কি, আমি তো বলি আমার কিন্তু পেজের বায়োতে দেখবেন ট্রাই টু স্প্রেড পজিটিভিটি। আমি কিন্তু আগাগোড়া একটা পজিটিভ নিই। সেটা কীভাবে হলো, আমি আমার জামাইয়ের জন্য, আমার যখন তার সাথে আমি ফার্স্ট ইয়ার যখন ঢাকায় আসি, আমার আম্মু ইন্টার পর্যন্ত আমার সাথে লেগেছিল, যেটা হয় অ্যাজ ইউজুয়াল। এগুলোই কিন্তু আমার কন্টেন্টের মেইন উপাদান। মানে আমার মা, স্পেশালি আমরা টিনেজে যখন থাকি, মারা কীভাবে আমাদেরকে টেক কেয়ার করে, মেয়েদের পিছনে আঠার মতো কীভাবে লেগে থাকে, এগুলোই কিন্তু আমার মেইন কন্টেন্টের বিষয় ছিল প্রথম দিকে। তো আমার আম্মু আমার সাথে লেগে থাকতো। ভার্সিটিতে আসার পরে আম্মুকে মিথ্যা কথা বলছে, আম্মু হলে থাকতে হয়, মা বাবার সাথে থাকা যায় না। মফস্বলে থাকে তারা, তারা ভাবছে এটা মনে হয় সত্য। আসলে তো আমি আম্মুকে সাথে আনবো না, কারণ ঢাকায় আমার মা যদি এইবার আমার সাথে ঢাকায় চলে আসে, বাসায় নিয়ে নেয়, আমি তো আমার মতো ঘুরতে পারবো না, চলতে পারবো না, ফিরতে পারবো না, মা আঠার মতো লেগে থাকবে। মিথ্যা বলে হলে উঠলাম। হলে ওঠার পরে আপনাদের ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে। কি করে ভাইয়া কিছু ভাইয়া তো বিজনেসম্যান, সে তো আগাগোড়াই বিজনেসম্যান। তো তার সাথে আমার ফেসবুক থেকে পরিচয় হয়। হওয়ার পরে সে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমার দুটো রিলেশন ছিল, ক্লাস 9-এ আর একটা ভার্সিটিতে এসে শুরুতে, তখনও হয় না রিলেশন। তার মাঝখানে আপনাদের ভাই এসে এন্ট্রি নেয়। তো তখন সে আমাকে জিজ্ঞেস করে আমার কোনো রিলেশন আছে কিনা, বা সে জানতো আমার যে একটা রিলেশন ক্যাম্পাসে এসে হয়ে গেছে। তখন আমি ভাবছি তাকে এটা বললে সে তো নেগেটিভ নেবে, আমি আমতা আমতা মানে বলতে চাচ্ছিলাম। সে আমার পেট থেকে কথাটা বের করার পরে তার মানে এক্সপ্রেশনটা এরকম ছিল, এটা কোনো ব্যাপারই না, টেক ইট পজিটিভ ম্যান। এই যে পজিটিভ জিনিসটাই আমি কিন্তু তার কাছ থেকেই শিখি। সে এত ইজিলি জিনিসটা নিল যে একটা মেয়ের ছোটবেলা 9 একটা রিলেশন ছিল, আবার একটা রিলেশন ছিল, কি ইজি, মানে আমাকে এভাবে মেনে নিল, কোনো আপত্তি ছিল না। বরং সে বলে আগে প্রেম করছো, এখন আর করো না, এখন আমার সাথে থাকা অবস্থায় শুধু আমাকেই ভালোবাসবা, তাইলে আর ঝামেলা নেই। বলছে ওকে ফাইন। ভাইয়া আমার হাজবেন্ডেরও 2টা এক্স ছিল। কাটাকাটি। ওর এক্স ছিল একটা, প্রথম গার্লফ্রেন্ড ছিল সে হিন্দু ছিল, পরে গার্লফ্রেন্ড ঢাকায় একজনই ছিল। ইভেন মজার বিষয় শুনেন আমি কতটা পজিটিভ মানুষ। আমি যখন রোকেয়া হলে থাকি, এটা কিন্তু আমি কোথাও বলি না, আজকে বলে দিচ্ছি যা টক্সিক। আমি যখন রোকেয়া হলে থাকি ফার্স্ট ইয়ার, তখন তো সে আমার বড় ভাই ছিল, মানে আমাকে টেক কেয়ার করার জন্য সে আমাকে দেখে দেখে রাখে। ওর গার্লফ্রেন্ড যে ছিল সেকেন্ড, তাদেরকে কিন্তু আমি একসাথে প্রেম করার জন্য আমি ক্যাম্পাসে থাকতাম। তাহলে বুঝেন আমরা দুজন কত পজিটিভ মনের মানুষ। কি হয় যে রিলেশন ছিল, এটা শুনলেই মানুষ মানে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। সেই জায়গায় ওর প্রেম, আমি তাকে প্রেম করাই, বুঝেন। আবার আমার প্রেম ছিল, সেটাকে সরায় সে আমাকে বিয়ে করে নিয়ে গেছে। তো বিষয়টা এরকম মানে আমরা আগাগোড়াই দুজনই পজিটিভ। তুমি সুখে থাকার জন্য আসলে একজন নারীর কি দরকার বা কি চাই? প্রচন্ড ধৈর্য, অনেক ধৈর্য, আর হচ্ছে সত্যবাদী হতে হবে। মিথ্যাবাদীরা কখনোই সুখে থাকতে পারে না। আর থার্ড হচ্ছে পরিশ্রম করতে হবে, মানে সকাল টু বিকাল অ্যাজ এ ওয়াইফ। আপনি মানে বাবার বাড়িতে বা বাবার হোটেলে মেয়েরা তো এমনিই সুখে থাকে, অসুখটা শুরু হয় কিন্তু বিয়ের পরে। তো ওইখানে যদি আপনি সুখে থাকতে চান, একটু মেধা আর একটু পরিশ্রম, এই দুইটা যদি আপনি সমন্বয় করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক সুখী হতে পারবেন আমার মনে হয়। আর আমি এটা করেই চলি। আমরা একটু ফেলে যাওয়ার টপিক একটু জানতে চাই, সেটা হচ্ছে ভাইয়ের প্রাক্তনের সাথে কি কখনো দেখা হয়েছে? হ্যাঁ, একটা প্রাক্তন তো বললাম যে আমার ভার্সিটিতে আসতো, তাদেরকে আমি প্রেম করতাম। তারা আসতো আমার এখানে ফুচকা খাইতো, রোকে হলের গেটে বসে ফুচকা খেতো, আমি ফুচকা খাওয়াতাম এটা। আর ওই প্রাক্তনটা ওর সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, মানে ওরা বিয়ে করবে, বাট আনফর্চুনেটলি হয়তো তাদের তকদিরে ছিল না, বা হচ্ছে যে তার অন্য জায়গায় বিয়ে হয়, তারও আবার আরেক রিলেশন ছিল, ওখান থেকে বিয়ে, হোয়াট এভার, আমি সেটা জানতে চাই না, হয়ে যায়। তো আর যে প্রথম এক্স যে ছিল সে তো হিন্দু, সেও আবার হিন্দু ছেলেকে বিয়ে করে ফেলে। সো মানে আর আমরা দেখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি আপনার মাস্টারের প্রশংসা করেন সবসময়। এটা বাস্তবে এটা হচ্ছে কি, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে দেখানোর জন্য বা পজিটিভিটি ক্রিয়েট করে একটা ভিউ আনার জন্য অনেক কিছু করি, কিন্তু ব্যক্তি জীবনে আসলে তার কোন বিষয়গুলো আপনার খারাপ লাগে? সারা বাংলাদেশের মানুষকে একটা কথা বলতে চাই, আমার কমেন্টসও আসে কিছু কিছু, এটা অবশ্য মানুষের দোষ আমি দিব না, কারণ আমি নিজেও তো অবাক হই, একজনকে দেখতেছি সাদা, একটু পরে দেখি সে কালো। এখন আমাকে ভুল ভাবাটাই তো মানুষের স্বাভাবিক। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে একটা কথা বলে দিতে চাই, আপনারা যা দেখেন অ্যাকচুয়াল ভিডিওতে
বাস্তবিক জীবনে যারা আমার কাছে আসছে তারা দেখে তার থেকে আমি আরো বেশি মজার মানুষ, বেশি আন্তরিক, বেশি মজার মানুষ, বলতে হয় না বাট বলছি। এবং আমাকে যা দেখেন আপনারা আমার ক্যামেরায় বা আমার মোবাইলের ক্যামেরায়, আমার স্ক্রিনে, বাস্তবে আমি তাই। এই যে দেখে, এই যে আমি বলি আমার 2টা বাচ্চা, আমার সংসার, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আবার আমার বাবা মা, আমি কিন্তু একাধারে সবাইকেই টেক কেয়ার করি। আমি একটা মেয়ে কিন্তু টেক কেয়ার করি কিন্তু সবার। এখন অনেকেই মনে করে যে আপনি তো ক্যামেরা ধরে একটু কাজ করে হয়তো দৌড়ায় চলে যান। এই ক্ষেত্রে বলবো তাহলে প্রমাণ দিতে হলে আমার সাথে একদিন আমার বাসায় থাকতে হবে, যার একান্ত প্রমাণ দরকার তাহলে তার থাকতে হবে আমার সাথে আমার বাসায়। আদারওয়াইজ সবাই মিথ্যা বলে, আবার সবাই যে মিথ্যা বলে না তাও কিন্তু মানে এটা কিন্তু বলা যাবে না যে সবাই মিথ্যা বলে। আমি কিন্তু সত্যই যা দেখেন আমি তাই, আমার কিন্তু মিথ্যা খুব কম, মানে বলিই নাই, মানে বলাই নাই, আমার মিথ্যা কিচ্ছু নাই, যা দেখেন তাই আমি অ্যাকচুয়াল আমি ওইটাই। জনি কোন নায়িকার সাথে ডেট করতে দেখলে খুব খারাপ লাগে? তো যাবি না, ধাক্কায় দিলেও যাবে না, ওই আমার নায়িকা তো তুমি, সো আমি দিলেও সে কারণ না। ভাইকে কি কখনো গান বা কবিতা শোনানো হয়? হ্যাঁ, সবসময় গান তো ওকে শোনাই, গান শোনাই, কবিতা শোনাই, তারপরে হচ্ছে কি বলে গল্প শোনাই। আর এখন একটু ব্যস্ত হয়ে গেছি জন্য আমরা দুজনে একটু প্রেম কম করি। আদারওয়াইজ আমরা আমাদের প্রেমের শুরু যখন আমার রোকেয়া হলের সামনে, সবাই চিনবে আমাদের যে উদ্যানটা, উদ্যান সোলারটি উদ্যান, আমরা কিন্তু মাছ খাওয়াতাম দুজন একসাথে। শুরুটা এইভাবে ছিল, একসাথে বন রুটি কিনতাম, কিনে গিয়ে ওইখানে মাছ ছিল কিন্তু আমরা রুটি এভাবে দিতাম, আমাদের দেখে পরে অন্য মানুষ মাছ খাওয়াতো। সো আমরা কিন্তু প্রেম সবকিছুই একসাথে দুজন মিলে 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 এই পর্যন্ত। এই যে চমৎকার একটা প্রেমের গল্প, এখন কিন্তু আমরা এইভাবেই প্রেম করি। আমার 2টা বাচ্চা হয়ে গেছে, কেউ ধরতেই পারবে না আমাদের। এই যে দেখেন আজকে আমি লাল শাড়ি পরছি, দেখেন আমার হাজবেন্ড কিন্তু লাল টি-শার্ট পরে আসছে। আমাদের কেমিস্ট্রিটা একটু অন্যরকম হয়, হয়তো ক্যামেরায় দেখানো উচিত না, বা অনেকে বলে যে নজর লেগে যাবে। আমি এটাও মানি যে নজর অবশ্যই আছে, বাট আমি চাই আমাদেরটা দেখে আরো জামাই বউরা শিখুক যে বাইরে গিয়ে প্রেম করতে হয় না। জামাই বউ প্রেম করলেই তো প্রেমের মানে শেষ নাই। আমার কাছে মনে হয় বউরা যদি নতুন করে করে নিজেকে তৈরি করে জামাইয়ের জন্য নিজেকে প্রেজেন্ট করে, জামাই মানে ভালোবাসতে বাধ্য। আর আমি এটাই করি। যখনই দেখি আমার নিজের কাছে একটু ওল্ড লাগে, মনে হয় যেন আমি একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছি আমার জামাইয়ের কাছে, আমি আবার নিজেকে একটু চেঞ্জ করি। সো আমি এই জিনিসগুলো আসলে মেনলি স্প্রেড করতে চাই মানুষের ভিতরে। অনেকে আমি বলতে শুনি যে জামাইয়ের হেল্প নেয় না, জামাইকে লাগে না, বা জামাই প্রয়োজন নাই, বা হাজবেন্ড কেন লাগে, আমি নিজেই তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট না। আমি যত বড়ই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হই না কেন, যত বড়ই হয়ে যায় জীবনে, আমি কখনোই এটা বলবো না আমার জামাইকে ছাড়া আমি কিছু। আমি বলবো আমার অর্ধেক অংশই আমার জামাই, বরং বেশিরভাগ অংশই আমার জামাই। এই আমার বিজনেসের ক্ষেত্রেও হয়, আমি যে বিজনেস আসলাম এখানেও কিন্তু আমার জামাইয়ের প্রচন্ড একটা কন্ট্রিবিউশন আছে। এই যে বিজনেসের কথাটা বললেন, মালিকানা আপনার, সেক্ষেত্রে মানে ইনভেস্টের জায়গায় কি ভাইয়া করেছিল? হ্যাঁ আল্লাহ, আচ্ছা আচ্ছা, যেহেতু জিজ্ঞেস করছেন বলি ভাইয়া, আমি কিন্তু মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করি। ধরেন আমার শ্বশুর একটা মানে ঠিকাদার, জামাই আলাদা বিজনেস করে, তারা তাদের জায়গা থেকে ওয়েল এস্টাবলিশ। বাট আমি আমার বাবার দিক থেকে যদি বিবেচনা করি, আমি তো অনেকেই জানে আমার বাবার কিন্তু বিজনেসে, আমার বাবা ব্যাংকার ছিলেন, ব্যাংকের জব ছেড়ে তিনি কিন্তু বিজনেসে আসেন। ওই বিজনেসে এসে উনি লস খায়, লস খাওয়ার ফলে কিন্তু আমার ছোটোবেলাটা খুবই স্ট্রাগলিং যায়, খুবই কষ্টের জীবন কাটায় আমরা একটা সার্টেন টাইম, 2002 থেকে 2005 সাল। তখন আমি এত বুঝি না, কিন্তু 7-8-এর দিকে এসে বুঝি, যখন একটু বড় হচ্ছে, মানুষের থেকে কটু কথা শুনতাম যে বাবার টাকা নেই, মেয়ে বিয়ে দিবা কীভাবে, যে আমার নাকটা বোচা। আর যখন মফস্বলে ছিলাম, এখন তো ঢাকায় আসছি, গায়ের কালার একটু ব্রাইট হয়েছে, তখন আর একটু ডার্ক টোন ছিল, তখন সবাই আমাকে এটাই বলতো যে টাকা নাই, দুলালের মেয়ে কীভাবে বিয়ে দিবে, নাক বুসি, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বুসি, সেটি তো দেখতেও বুসি, আবার গায়ের রঙ সাফা, এটা তো বিয়া দেওয়া যেত না, কোন বেটা বিয়ে করে লই যাবে। তো এরকম কষ্ট তখন পেতাম, ভিতরে ভিতরে জেদ রাখতাম যে কোনো না কোনো দিন সফল আমি হব। কিন্তু কিসে, যে আব্বু যেহেতু ড্রেসের বিজনেস, ওইটার নামও ছিল তন্নি বস্ত্রালয়, আমার নামে শাড়ি এবং ড্রেসের বিজনেস, 2005 সালে লস খাওয়ার পরে যখন হলো না, এটা ভেতরে জেদ ছিল যে এখন এসে সেই জেদটা আমি পূরণ করছি আর কি। সেই ইনভেস্টের ব্যাপারে যদি বলেন, যে বললাম তো হাজবেন্ডরা আছেন, আবার আমার শ্বশুররা আছেন, তাদের কাছে টাকা চাইলে আমাকে দিত। এই যে একটা সাপোর্ট বা পরিবারের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা, আসলে অন্যান্য কাদেরকে দেখেও মনে হতো যে আমার এই যাত্রাটা এই ধরনের একটা জায়গায় আমি যেতে চাই বা এইরকম হতে চাই, অন্যান্য যারা উদ্যোক্তা হিসাবে কাজ করছে? না ভাইয়া, আমি এই জায়গাটায় যেতে চাই বা এটা করতে চাই, এটা কাউকে দেখে বলবো না যে আমার এটা হচ্ছে, এটা আমার ছোটবেলার স্বপ্ন। কাউকে দেখেন, শুধু আমার টাকা ছিল,
আরো আগেই করতাম, বাট আমার টাকা ছিল না। আমি যে আব্বুর কাছে টাকা চাইবো, আমি জানি আমার বাবার কাছে টাকা নেই, আমি যে আব্বুর কাছে চাইবো তাহলে আব্বুর আমার জমি বিক্রি করে দিতে হবে। তো আমি 2022 সালে আমার আব্দুল্লাহ তখন হয়ে যায়। প্রথম যখন 17 সালে আমার ডিবেট হয়, আমার ভিডিও দিয়ে কিন্তু ইউটিউবে মানুষ আর্ন করতো 2017 সালে। বিয়ের পর আমার শাশুড়ি আমাকে বলতো তুমি খুলো, তুমি টাকা কামাও। ওই যে মাথায় ঢুকে যে আসলে তো টাকা, তাহলে একটা টাকা যদি আমি আর্ন করতে পারি ওই টাকাটা দিয়েই তো আমি বিজনেসে যাইতে পারি। ওই প্ল্যানটা আমি 2022 সালে করি। তো 22 সালে আমি পেজ খুলি। ওই 2022 সাল থেকে 23 সালে 1 বছরের টাকাটা আমি অ্যাকাউন্টে জমা। 1 বছরে কত টাকার মতো আয়? হ্যাঁ, 1 বছর আয় বলতে এখন ওই সময় তো আমি একেবারে নিউ, এত বেশি ভিডিও দিতে পারতাম না, কারণ সকাল থেকে সংসারের কাজ থাকতো, রাত্রে আমি ভিডিও এডিট করতাম ঘুমের সময়। শুরু যখন করি তখন তো এত বুঝতাম না যে ভিডিও দিলে এত ভিউ হলে যে এত টাকা আসবে। তখন যেমন অল্প অল্প আসছে। 1 বছরে আমি জমাইছিলাম, মানে খরচ করেও, খরচ যে করি নাই তা না, তাও আমার 20 লাখ টাকা অ্যাসেট ছিল, যেটা আমি এই যে ড্রেসের বিজনেসে ঢুকাই। আর এখন এই যে এখন যেটা বলতেছেন, এখন তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আসছে, এটা আসার পরে একটু কমে গেছে। বাট আমার তো 3টা পেজ এখন, মানে একটা হচ্ছে প্রথম যেটা খুলে 1 মাসের মধ্যে হ্যাক হয়ে যায়, ওইটাতে অনেক কষ্ট পাই, ওইটা আবার আমার কাছে চলে আসে, আমি আবার ফেরত আনি। মজার বিষয় হচ্ছে হ্যাকার নেওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্ট আসে চেঞ্জ করে না, ওই টাকাটা আবার আমি পেতাম, মানে ওটা আমার জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ওর কাছে আসতো। মানে লয়াল হ্যাকার? হ্যাঁ, লয়াল হ্যাকার, উনি একজন পাকিস্তানি হ্যাকার। আমি আবার হ্যাকারকে খুঁজে বেরো করছিলাম। পরে যখন জামাইয়ের অ্যাকাউন্টে আসে, সেকেন্ড যে পেজ ময়মনসিংহ তো 2 1 হ্যাক হল, ওটা বাংলায় ছিল 2। আর এখন আব্দুল্লাহ আলীকে সবাই পছন্দ করে, আমার 2 বাচ্চা আব্দুল্লাহ তাজর আলী আল তাজর, ওদের নামে একটা পেজ আছে। সো ওইটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে, আর এটাতে হচ্ছে নরমাল যে আমাদের মনিটাইজেশন, এইটাই ডলার ভালো আসে, বাট ওইটাই ডলার কম আসে। তাই আমি তফাৎটা বুঝতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশনে এখন একটু কম। আপনার 2 সন্তান, ওদেরকে নিয়ে তো অনেক স্বপ্ন নিশ্চয়ই আছে, প্রত্যেকটা বাবা মায়েরই থাকে। ওদেরকে কি বানাবেন আসলে? ভাইয়া, আমার আব্বু আম্মু যেমন আমাদের ছোটবেলা থেকে, আমার আব্বু আম্মু আমাকে কখনো চাপাই দেয় না যে কিছু তোমার এটা হইতে হবে ওইটা হইতে হবে। জীবনের তাগিদে ভালো মানুষ, সবার আগে ভালো মানুষ হোক, আর জীবনের তাগিদে যেটুকু না হলেই নয় সেটুকু করে। এই প্রেশার দেয় না, এই জন্য আমি আমার মতো করে সুন্দর করে, যেমন আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরে আমি ডিসিশন নিয়ে ঢাবিতে 2200 সিট আর্টস থেকে। তখন আমার এক ভাই আমাকে বুদ্ধি দেয় যখন কোচিং করি যে 2200 সিট ইজি হবে আর্টস নিলে। তখন আমার ফ্যামিলি থেকে তারা চাচ্ছিল আমি সায়েন্স নিয়ে করি। আমি যখন বলি আমি আর্টস নিব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মেন টার্গেট, তখন তারা এটাতে কোনো কমপ্লেন করে না, তারা বলে তোমার যেটা ভালো লাগে করো। আমি ঠিকই আর্টস নিয়ে আমি ঠিকই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তাহলে আমিও এরকমই এই ফ্যামিলির ব্যাপারটা নিয়ে যেহেতু আমি বড় হয়েছি, আমিও চাই আমার সন্তানদেরকে আমি প্রেশারাইজ করবো না। ওরা বড় হয়ে যা হতে চাইবে আমি শুধু দেখবো ভালো না খারাপ, ভালো হলে সেটাতেই যেতে দিব, আর খারাপ হলে আমি ওই দিক থেকে ফিরাই নিয়ে আসবো, এইটাই আমার টার্গেট। তুমি আপনি একটি বিরল রোগেও ভুগছেন, চোখের সমস্যা। এই যে হাসি খুশি উজ্জীবিত থাকা, এর মধ্যে এই বিষয়টা একটু কষ্ট দেয় কিনা, বা কিভাবে ট্রিটমেন্ট করছেন, পুরো বিষয়টা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আমার রেটিনায় কয়েকটা স্পট আছে, এবং এটার লাস্ট স্টেপ হচ্ছে আপনি পার্মানেন্ট ব্লাইন্ড হয়ে যাবেন। এটা অনেকেই জানে না, মানে যে এই টক্সোপ্লাজমা সিস্টে এরকম একটা রোগ, এটা বেড়াল, কাঁচা মাছ মাংস, আর হচ্ছে ওই যে আমরা ফলমূল শাকসবজি যে খাই না ধুয়ে অনেক সময় খেয়ে ফেলি, এটা থেকে এই ব্যাকটেরিয়াটা যেতে পারে। আর আমরা যে কাবাব খাই, গরু গোস্ত যেটা থাকে, কাবাব খেলে অনেক সময় হাফ বয়েল হয়, ওখানেও এই ব্যাকটেরিয়াটা থাকতে পারে। সো এইটা নিয়েও আমি 2টা ভিডিও দিয়েছি যেন মানুষ সচেতন হয়। আমি চাই মানুষ সচেতন হোক যে আমরা যে শাকসবজি না ধুয়ে খেয়ে ফেলি। আর আমারটা বেরোল থেকে হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে সবার বেরোল থেকেই হবে। আমারটা হয়েছে, বাট সবারটা যে হবে তা না, কারণ ফলমূল থেকে হতে পারে, কারণ গরু গোস্ত থেকে হতে পারে। তো এটা লাস্ট দিয়ে হচ্ছে ভাইয়া ব্লাইন্ড, এটা আল্লাহ যদি চায়, আর আল্লাহ না চাইলে নাও হতে পারে। কারণ আমার অলরেডি এখনও কিন্তু আমি এই ট্রিটমেন্টটা আমার চলমান, আমি থাইল্যান্ড থেকে করে আসছিলাম ট্রিটমেন্ট, বাট তারাও বলছে এটা চলমান প্রসেস। আমার কিন্তু স্টেরয়েড নিতে হয়, অ্যান্টিবায়োটিক নিতে হয় 4 বেলা। আমার কিন্তু মানে 1 বছর পর পর এখন দেখতেছি এটা আবার কাম ব্যাক করতেছে, তো হায়ার অ্যান্টিবায়োটিক ডোজ নিতে হয়। এটা আমি দেখলাম আমি বলার পরে বাংলাদেশে অনেক মানুষের কিন্তু এই রোগটা আছে। তো সবাইকে একটা জিনিস বলবো, এই ব্যাপারে আপনারা সচেতন হন। আর আমি ট্রিটমেন্টের মধ্যে চলছি, এই ট্রিটমেন্ট ব্যাপারেও আমি কিন্তু কন্টেন্ট বানাচ্ছি যেন মানুষ জানতে পারে, ভালো চিকিৎসা নিতে পারে। এই যে আপনাকে আমি এই চোখে যতটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু এই চোখে আপনি যেরকম আপনার টোন ফেসের আমি দেখতে পাচ্ছি একেবারে। এটা হচ্ছে ক্লাউড যেরকম মেঘাচ্ছন্ন হলে যেরকম হয়, আমি কিন্তু আপনাকে এরকম দেখি। লাস্ট কবে কেঁদেছেন? লাস্ট কেঁদেছি, খারাপ লাগলেই কাঁদবো, কেউ জানে না, বালিশ চাপায় কাঁদি, আমি অনেক কাঁদি, কিন্তু কেউ টের পায় না, কেউ জানেই না যে আমি কাঁদি। দেখবেন আমার জামাই আমার সাথে শুয়ে ঘুমাচ্ছে, আমরা একই বেডে, ও জানেই না সকালে উঠে যে আমি কাঁদছি। আমার কান্না অন্যরকম, খুব কাঁদি, কিন্তু কেউ টের পায় না, খুব কাঁদি আমি। রিজন রিজন ভাই, আমি ভেতর থেকে অনেক বেশি আবেগী,
এটা হচ্ছে 1 নাম্বার কারণ, যে বিষয়ে না কান্না করলেও চলে। এমন আছে আমি ভিডিও দেখতেছি, একটা নাটক সবাই দেখতেছে, কেউ কাঁদতেছে না, আমি কাঁদতেছি, এরকম আর কি। আমি পজিটিভ হিউম্যান বিং, এটা তো আমরাও করি, অনেক সিনেমা দেখেও কাঁদি। না 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 ভাই, আমারটা বড় অন্য। এটা আমার সাথে থাকতে হবে, বুঝতে হবে। একটু বেশি বেশি মানে দরকার আর নাই আমি কান্না করার। মোশাররফ করিমের ডায়লগের মতো এত আবেগ কেন? আমি তো বলি আমাদের এত আবেগ কেলে কেমন হতে হবে, আমি অনেক আবেগী বলি। এই যে তরুণী আছে এখন, গিয়ে পুরো অ্যাঞ্জেলিনা জোলি বানাই দিবে, আপনি করবেন কি? না না, তাহলে এটা ভাইয়া আমার নিষেধ, মানে আমার মন থেকে আমার নিষেধ, নিজের নিষেধাজ্ঞা আছে। কারণ এখন আমার যথেষ্ট টাকা বা যথেষ্ট সবকিছু আছে, আমি চাইলে কিন্তু এই যে ফিলার বা যেগুলো করা দরকার আমি কিন্তু করতে পারি না তা না। ইভেন তো দেখেন এই যে আমি সকালে রান্না করেছি, আমার নীলগুলা দেখেন কত কালো হয়ে আছে, রান্না করছি পেঁয়াজের রস লেগে আছে। আমি ভাইয়া চাই কি, আমি যে অ্যাকচুয়াল গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ে, শহরের তো থাকি, শহরের মেয়েরা পারবে এটাই তো স্বাভাবিক, গ্রামের মেয়েরা পারে না, এই চিন্তাটা যেন মানুষের ভিতরে না থাকে। অভিনয় আসবে? অভিনয় তো আমি করেছি ভাইয়া, আমার কিন্তু অনেক মেডেল, আমার কিন্তু জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে 72টা। হ্যাঁ, আমি মার্কস অলরাউন্ডার এনটিভিতে যেটা হয়েছিল, তখন আমি ক্লাস 7 পড়ি, ওটাতেও কিন্তু আমি সেকেন্ড হয়েছি। থার্ড মানে তৃতীয় পর্বে এসে আমি সেকেন্ড হয়েছি, তখন আমি বাদ পড়েছি। আর আমার 72টা সার্টিফিকেট, আমি কিন্তু জেলা পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কিন্তু অ্যাক্টিং। আমি তো এগুলো বলি না আসলে। ময়মনসিংহের ভাষায় আপনার বৃহত্তর যে অডিয়েন্স আছে তাদেরকে একটা মেসেজ দিবেন যে আপনার ক্যামেরায়। ময়মনসিংহের মানুষ শুনেন, আমরা একটু খেত সবাই করো, কোনো সময় নিজের মন ভেঙে গেল যে খেত করলেও মানে আমি খেত হয়ে গেছেন, ব্যাপার দেব না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফইরা আমি কিন্তু ময়মনসিংহের ভাষা দিয়াই অহনো পর্যন্ত কিন্তু ময়মনসিংহের ভাষা দিয়ে আমি ঢাকায় ঢুকায় দুনিয়াটা ঠেলে হয়ে যেতেছি। সো আমরা যদি কেউ আটকাই দিতে চাই, ময়মনসিংহের মানুষকে পেতেছি। আমরা কিন্তু শিক্ষার দিক দিয়ে প্রথম, ভাষার দিক দিয়ে খেতে হয়েছি, সমস্যা কি? এই যে ভাষা দিয়ে যেহেতু আমি কিছু করে দেখাইতেছি, আমি চাই আমার ময়মনসিংহের যত সেরা নাচুন, সবাই নিজের জন্য কিছু করেন, এবং যেটাই করেন না কেন নিজের আত্মবিশ্বাস মনোবল কখনোই হারাবেন না। যে ভাষা নিয়ে যদি কেউ আপনাদেরকে কখনো কষ্ট দেয়, সেটাকে শক্তি হিসেবে নেবেন, নিজে থাইমা যাবেন না, তাইলে কিছু করতে পারবেন, নাহলে কিন্তু ভাঙা পড়ে যাবেন, হারা যাবেন। ময়মনসিংহের অনেককে বলে যে বুয়ার দেশ, এইটা শুনলে পরে আঘাত লাগে না? কেন লাগবে? আল্লাহ, এটা তো বলে না যে তোরা চোর, তোরা বাটপার, চিটিং করে খাইতেছিস, কি বলে বুয়া? এটা কি একটা পেশা? ভাইয়া, একটা পেশা। যে বুয়া, সে কি করতেছে? কাজের বিনিময়ে কারো কাছ থেকে টাকা নিচ্ছে, সে কারোর সাথে চুরিও করতেছে না, ডাকাতিও করতেছে না। তাহলে আমি এটাকে প্রাউডলি দেখি। ইভেন আমার বাসায় যখন কাজ করে আমার যে আপা, খালা বলি না, আপা বলি, সেও কিন্তু আমার ময়মনসিংহের মানুষ। আমি তো এটা খুশি যে ময়মনসিংহের মানুষ দেখ তোরা শিখ, বাংলাদেশের মানুষ, অন্যান্য অঞ্চল মানুষ, আমরা এটা কুয়ে ফসাস না, শিখ সবাই। ময়মনসিংহা বেটা কাম কইরা কামের বিনিময়ে টেহানি চুরি বাটপারি করে না, বরং এটা আরো ভালো। আমার কাছে এটা পজিটিভ, এইটাও ভাই আমি পজিটিভলি দেখি। দর্শক, চ্যানেলের সাথে এতক্ষণ আলোচনায় ছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং উদ্যোক্তা ইশরাত জাহান তরুণী। তার কথা শুনুন, তার জীবন বোধের কথা শুনুন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। সাথে থাকবেন।